সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকের রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। শুভ সন্ধ্যা প্রিয় দর্শক। ঝিনেদা টিভির সাহিত্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান সাহিত্য আলাপনে আমি কানিস্তন্নি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হবে সাহিত্য বিষয়ক আড্ডা, শুনব আবৃত্তি, জানব তাদের স্ব ক্ষেত্রে বিচরণের প্রেক্ষাপট ও অভিজ্ঞতা। আজকে সাহিত্য আলাপনে আমরা আমন্ত্রণ জানিয়েছি ঝিনাইদহের দুজন গুণী ব্যক্তিকে। কথা সাহিত্যিক ও আবৃত্তিকার মেহেদী হাসান মুন্না, জাতীয় শিক্ষা সপ্তাহ 2019-এ রৌপ্য মুদ্রা প্রাপ্ত আবৃত্তিকার মাইশা কাশপিয়া অদ্রি। এ তো গেল তাদের সাহিত্যিক পরিচয়। এবারে অতিথিদের কাছ থেকে জেনে নিব তাদের ব্যক্তিগত পরিচয়। প্রথমেই মেহেদী হাসান মুন্না। আসসালামু আলাইকুম প্রিয় ঝিনাইদহবাসী, আমি মোহাম্মদ মেহেদী হাসান মুন্না। আমার বাড়ি ঝিনাইদহতে, আমি ঝিনাইদহেরই ছেলে। আমার বাড়ি ঝিনাইদহ হামদ স্ট্যান্ড, আলফালা হাসপাতালের পূর্ব পাশে। আর আমি প্রফেশনাল, মানে আমার কর্মক্ষেত্রে আছি ঝিনাইদহ কেসি কলেজে ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছি। 30তম BCS এর মাধ্যমে যোগদান করছিলাম শিক্ষকতায়। যাই হোক, আর আমার বেড়ে ওঠা ঝিনাইদহতেই। আমার বাড়িতে আছে আমার একমাত্র পুত্র সন্তান, ওর মা, আর আমার 2 ভাই বোন থাকে বাইরে। বড় ভাই থাকে অস্ট্রেলিয়াতে, ছোট বোন থাকে আমেরিকাতে। আমি একাই আছি, আমার ফ্যামিলি এখানে ঝিনাইদহতে আছে। আসলে আর সাহিত্য আলাপন অনুষ্ঠান আজকে থেকে শুরু হলো। যখন আমি এখানকার আমন্ত্রণ পেলাম আমার ভালো লাগলো, এবং আসলে একটু হেজিটেশনও ফিল করছিলাম। আমি তো এরকম গুণীজন হয়ে এখনো উঠিনি বা এরকম কিছু না। তারপরেও আসলে ভালো লাগছে যে এখানে এটা শুরু হয়েছে। তাই এখানে যারা আয়োজক তারা বললো যে আপনি আসেন, এখানে ক্রমান্বয়ে ঝিনাইদহের যত কবি, সাহিত্যিক, গুণীজন, কথাশিল্পী, তারপরে যারা সংগঠক, তাদেরকে আস্তে আস্তে এখানে আমাদের নিয়ে আসা হবে এবং ঝিনাইদহবাসীর সামনে তুলে ধরা হবে। তখন আমার ভালো লাগলো, মনে হলো না এরকম অনুষ্ঠানে যাওয়া উচিত, এবং উদ্বুদ্ধ হলাম। এবং তরুণ প্রজন্ম এখান থেকে অনেক কিছু পাবে বলে আমি আশা করি ব্যক্তিগতভাবে। এটা সত্যি চমৎকার বিষয় যে এরকম কোনো কিছু সাহিত্য আলাপন নামক ঝিনাইদহ টেলিভিশনে এটা শুরু হয়েছে এবং এটা চলবে। এটা আশা করি তরুণ প্রজন্ম এখান থেকে কিছু মেসেজ পাবে, আসলে বেড়ে ওঠার জন্য কি কি দরকার, তারপরে পরিণত বয়সে কি কি থাকবে, সাথে কি কি থাকতে হয় একটা মানুষের, এই মেসেজগুলো তারা পাবে। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার শুধু নিজের পরিচয় দেননি, পরিচয়ের পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানের যে পরিকল্পনা এবং উদ্দেশ্য সেটিও কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তো এ পর্যায়ে আমি অদ্রির কাছে চলে যাব। অদ্রি, আপনার পরিচয়টা। শুভ সন্ধ্যা সবাইকে, আসসালামু আলাইকুম। ঝিনাইদহ টিভির নিয়মিত আয়োজন সাহিত্য আলাপনে সবাইকে শুভেচ্ছা আমার পক্ষ থেকে। আমি মাইশা কাশপিয়া অদ্রি। আমি স্টুডেন্ট এখনো পর্যন্ত, পাশাপাশি নাচ, ছবি আঁকা, আবৃত্তি, অভিনয় এগুলো নিয়ে কাজ করছি। সুস্থ সুন্দর সাংস্কৃতিক চর্চার জন্য যতটুকু পারি ততটুকু নিজেকে নিয়োজিত রাখি সবসময়। ঝিনাইদহ টিভির এই আয়োজনটা অনেক সুন্দর এবং আমার পক্ষ থেকে এর পিছনে যারা যারা আছে তাদের সকলকে শুভেচ্ছা। ধন্যবাদ অদ্রিকে। তো আপনারা যারা ঠিক এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন তারা আপনাদের মূল্যবান মতামত এবং অনুভূতি কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার কমেন্টসটি অনুষ্ঠান চলাকালে পড়ে শোনাবার। এ পর্যায়ে আমি আবার মেহেদী হাসান মুন্না স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আপনার লেখালেখি শুরুটা কবে থেকে এবং কিভাবে? আসলে এটা ওইভাবে আমার
মনে নেই কবে থেকে শুরু করেছি ঠিক। তবে আমার মামার প্রকাশনা আর কি ছিল, তা অনেক বই আমাদের ঘরে রাখতো এখানে সেল করার জন্য আশেপাশে জেলাগুলোতে বা থানাগুলোতে। তখন ওখান থেকে পড়তাম, তখন আমি ক্লাস 8-এ পড়ি, আমার একটু মনে আছে, যখন আমার পড়া শুরু হয় আর কি পাঠ্য বইয়ের বাইরে। তখন থেকে মনে হতো একটু লিখি বা দু এক লাইন লিখি, দেখে মনে হতো লিখতাম। কোথাও কোথাও লিখতাম, সেটা ছিঁড়ে ফেলতাম। আবার দেখা যাচ্ছে কোথাও কোথাও, তবে সর্বশেষ লেখা আমি পেয়েছি আমার ডায়েরিতে। আমার অনেকগুলো ডায়েরি জমে গেছে যেগুলো কোনোটাই পরিপূর্ণ নাই, খাপছাড়া লেখা। এটা লেখা আছে 1997 সালের প্রথম লেখা পাইছি। যাই হোক, তাহলে মোটামুটি ধরে দেয় ওখান থেকে, এখন থেকে 22-23 বছর আগে লেখা শুরু হয়েছিল। আর এখন আসলে লেখার প্রেক্ষাপটটা এখন ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এখন তো আমরা সব ফেসবুকে লিখি, সরাসরি ফেসবুকে লিখি। যেমন এখন যে আমি যে লেখাগুলো কবিতা লিখি কিংবা অন্য কোনো কিছু কবিতার ঢঙে অন্য কোনো কিছু লিখি, রম্য রচনা লিখি, ছড়া লিখি, এগুলো ফেসবুকে। ফেসবুক আসলে এই যে ইলেকট্রনিক মাধ্যমগুলো এখন লিখতে সহায়তা করছে, লেখা সহজ হয়ে গেছে। আসলে ধুয়ো ধরে বসে লেখা হয়ে ওঠে না। রাস্তায় হাঁটতে হাঁটতে কোনো কিছু মাথায় আসলো, সেটা সঙ্গে সঙ্গে লিখে রাখি আর কি, বা সেটা অন্য সময় পরিপূর্ণতা দিই, এরকম ভাবে লেখা চলে। তবে লেখার সর্বোচ্চ অনুপ্রেরণা পাইছি মাঠ থেকে। যখন খেলা করতে যাইতাম, আমার এটা মনে আছে, তো একদিন একটা নীল কাগজ দেখি পড়ে আছে, কাগজটা তুলে দেখি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা, কেউ কথা রাখেনি। এই যে এই কবিতাটা দেখি যে একটা নীল কাগজে লেখা, তো এটা তখন তো আবৃত্তি এভাবে ভিতরে নিয়ে নি, কিন্তু দেখে ভালো লাগলো। তখন ওইটা বাসায় নিয়ে আসলাম, আমি আবৃত্তি করছি। আমার দাদি তখন বেঁচে ছিলেন, দাদি আমি কেউ কথা রাখিনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখিনি, এরকম ভাবে আর কি আবৃত্তি। দাদি বলছে, কি রে, কার সাথে চেঁচামেচি করছিস? আমি ওখান থেকে আমার এটা মনে আছে এখনো। আসলে তারপর থেকে মাঝে সাথে আবৃত্তি করার চেষ্টা করতাম। যখন ইউনিভার্সিটিতে উঠলাম, আমি ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, তো এখানে উঠলাম, তখন এখানে আবৃত্তি নামে একটা সংগঠন ছিল আমাদের ইউনিভার্সিটিতে। তো ইউনিভার্সিটিতে পড়ার সময় আবৃত্তি সংগঠনের সাথে যুক্ত হয়ে গেলাম। তা আসলে ওখানে তেমন কিছু করিনি, কিন্তু যুক্ত হয়ে ওখানে আমার এক ফ্রেন্ড ছিল শফিক নাম, এখন সময় টেলিভিশনে কাজ করে ঢাকাতে, এবং খুব ভালো আবৃত্তি করতো। তোকে দেখে আমি অনুপ্রেরণা আরো বেড়ে গেল, যে ও আমাকে একদিন বললো, মুন্না তোর গলায় বেশ ভালো আবৃত্তি হবে, তুই যদি একটু চেষ্টা করিস। ওই কথা বলাতে, মানে ও ছিল তখন স্টার আমাদের ক্যাম্পাসে, যখন ওই কথা বললো তখন আমার মনে হতো যে না ঠিক আছে, তাহলে আবৃত্তিটা নিই। তখন আসলে ওইখান থেকেই আস্তে আস্তে আবৃত্তি আসলো, লেখা আসলো ভিতরে। ক্যাম্পাসে বসেও অসংখ্য লেখা আছে, ক্যাম্পাসের একা বসে থাকতাম। আমাদের একটা বটগাছ ছিল, মফিজ লেক নামে একটা লেক ছিল, ইসলামিক ইউনিভার্সিটি, যারা আপনারা গিয়েছেন দেখতে পাবেন ওই পাশে, ওখানে বসেও লিখতাম যখন একাকি থাকতাম। ক্লাসে বসেও যখন ভালো লাগতো না স্যারের ক্লাস, তখন দেখা যাচ্ছে খাতার ভিতরে লিখতেছি, ঠিক আছে, এরকম আর কি। এইভাবেই আস্তে আস্তে লেখাটা চলছে। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ স্যারকে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অনেকেই কমেন্টস করেছেন এবং শুভ সন্ধ্যা জানিয়েছেন। আমি নামগুলো একটু পড়ছি। ইনসান কবির শুভ সন্ধ্যা জানিয়েছেন। আসির হামিদ দীপ লিখেছেন সাথে আছি। প্রতীক টেলিকম ভালোবাসা জানিয়েছেন। ইমরান হোসেন ভালোবাসা জানিয়েছেন এবং বলেছেন গুড জব। জেসমিন শিল্পী তিনি লিখেছেন সাথে আছি। অয়ন আহমেদ রাজীব শুভ সন্ধ্যা। মানিক বিশ্বাস দারুণ বলেছেন। এমডি মিজান তিনিও ধন্যবাদ জানিয়েছেন। আমাদের হাসান আরন্দম স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার শুভকামনা জানিয়েছেন আমাদেরকে, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে দেখছেন। মাসুদ পারভেজ লিখেছেন দেখতে শুরু করলাম, হয়তো ভালো লাগবে, আমরা আশা করছি আপনার ভালো লাগবে। রীতা বিশ্বাস লিখেছেন শুভকামনা এবং শুভ সন্ধ্যা সকলকে। ধন্যবাদ রীতা বিশ্বাসকে। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এবারে যাব অদ্রির কাছে। অদ্রি, আপনার আবৃত্তি শুরুটা কবে এবং কিভাবে? আমার আবৃত্তি শুরুটা এমনভাবে যে মার হাত ধরে আবৃত্তিতে আসা, মার হাত ধরেই কবিতা পড়া, কবিতার প্রতি ভালো লাগা বোধটা তৈরি হয়েছে মার কাছ থেকে। মানে ছোট থেকে যখন আমি বুঝতামও না কিভাবে করতে হয় আবৃত্তি কি জিনিস, কিভাবে উপস্থাপন করতে হয়, এগুলো পুরোটাই মা শিখিয়েছে। এমনকি প্রথম যখন আমি 2009 সালে আবৃত্তির জন্য কম্পিটিশনে যাই এবং প্রথম হই, তখন পর্যন্ত বুঝতাম না যে আবৃত্তি কেন করছি, কিসের জন্য করছি, আবৃত্তিতে কি আছে। ওখান থেকে আস্তে আস্তে ভালো লাগাটা তৈরি হয়েছে। ভালোবাসি আবৃত্তি পড়তে, একটু লেখার চেষ্টা করি,
তেমন ভাবে হয় না, কিন্তু এখনো পর্যন্ত মানে অনেক পড়তে ভালো লাগে আবৃত্তি। হ্যাঁ, ধন্যবাদ অটিকে। এবারে আর দেরি আমার মনে হয় কারোই সহ্য হচ্ছে না। যারা অনুষ্ঠান দেখছেন, আমরা আবৃত্তি শুনবো অটির কণ্ঠে। কোন কবিতাটি শুনছি, কার লেখা? আমি যমুনাবতী করছি, শঙ্খ ঘোষের লেখা। One more unfortunate, weary of breath, rashly fortunate, gone to her death. নিভন্ত এই চুলি, তবে একটু আগুন দে, আর একটু কাল বেঁচে থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলি তা উড়াতে মন্দি। হাই তোকে ভাত দি, কি করেছি ভাত দি, হাই হাই তোকে ভাত দেব, কি দিয়েছে ভাত দেব, হাই। নিভন্ত এই চুল্লি, তবে একটু আগুন দে, হাড়ির শিরায় শিখার মাতুন মরার আনন্দে। দুপারে দুই রুই কাতলার মরণি ফন্দি, বাঁচায় আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। বর্গিনা টর্গিনা জমকিকে সামলাই, ধার চকচকে থাবা দেখছো না হামলায়। যাসনে ও হামলায় যাসনে, কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না। মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ের রণে চলল, বাজানো ডম্ব অস্ত্র ঝঞ্ঝ করে না। জানল না কেউ, চলল মেয়ের রণে চলল, পেশি দৃঢ় মুঠো দৃঢ় কথা, চোখে দৃঢ় জ্বালার সঙ্গে চলল মেয়ের রণে চলল। নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরি গান গা, মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। দুর্বাদ তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধক ধক যজ্ঞে ঢালি সহস্র মনঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বি, যমুনা তার বাস্য রচে পারদ বুকে দিয়ে বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছি পথে, দিয়েছি পথকে, নিভন্ত এই চুলিতে বোন আগুন ফুলেছে। ধন্যবাদ। ধন্যবাদ অটি, অসাধারণ, খুবই ভালো লাগলো। সাইমুল সনি কমেন্টস করেছেন যে সুন্দর হচ্ছে, অনেক অনেক শুভকামনা রইল। কাজী প্রাপ্তি লিখেছেন সুপার। আর আমাদের হাসান অরিন্দম স্যার লিখেছেন খুব ভালো আবৃত্তি অটি। স্যারকে অনেক ধন্যবাদ। তো এ পর্যায়ে আমি মেহেদী হাসান মুন্না স্যারের কাছে চলে যাব। স্যার, আপনি যে লেখালেখি আপনাদের বিষয়টা কি নির্দিষ্ট কোনো বিষয়বস্তু আছে, বা এমন কোনো যে এই বিষয়ে লিখতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, যখন যেটা সামনে আসে, যেই বিষয়টা মনে হৃদয়ে নাড়া দিয়ে যায় সেটা নিয়ে লিখতে ইচ্ছা হয়, এরকম আসলে কোনটা আমরা জানতে চাচ্ছি? আসলে লেখালেখির বিষয়ে আমার নির্দিষ্ট কোনো চিন্তা ভাবনা ওইভাবে গড়ে ওঠেনি। সামনে যা পাই, যেটা মাথার ভিতরে আসে, আসলে মস্তিষ্ক মহাবিশ্বের মতো আমার কাছে এটা মনে হয়। আকাশে যত তারা আমরা গুনতে পারি না, মস্তিষ্কের চিন্তাধারাও আমাদের গোনা সম্ভব না, অর্থাৎ আমাদের নিজেকে চেনাই আমাদের সম্ভব না সারা জীবন ধরেও। এটা কেন জানি আমার মনে হয় সম্ভব না, কারণ মানুষের মস্তিষ্কের নিউরনের সংখ্যা এত বেশি যে বিজ্ঞানিকরা, যারা বৈজ্ঞানিক, যারা এই নিয়ে গবেষণা করে, তারা মোটামুটি ধারণা করে যে এত বিলিয়ন আছে, কিন্তু এক্সাক্ট কখনোই বলা সম্ভব না। এক একটা নিউরন মানে স্মৃতিকোষের কথা বলা হচ্ছে, যেটা পারতপক্ষে এখন হারিয়ে গেছে এরকম মনে হয়, আবার মনে হয় আবার ফিরে আসে। আবার আসলে ফিরে আসে ঘটনার পরিপ্রেক্ষিতে। কোনো কিছু সামনে আসলে অনেক ঘটনা মনে পড়ে, আবার সেটা হারিয়ে যায়, আবার আরেক ধরনের কিছু দেখলে আরেকটা মনে পড়ে, এরকম ভাবে আর কি। তার মানে আমরা পরিবেশ তাড়িত, আমরা সমাজ তাড়িত আর কি। এর ভিতরে আমার লেখালেখির বিষয়টা হচ্ছে যে সামনে যে প্রাসঙ্গিক বিষয়গুলো আসে, প্রকৃতি, সমসাময়িক রাজনীতি, তারপরে সামাজিক প্রেক্ষাপট, সবই আছে, লিখি যেটা সামনে আসে। এখন আগেই বলেছি যে লেখার বিষয়টা এখন আমি
আসলে টুকে রাখি, বাসায় যে লিখলাম কিংবা এসে রাখি। কিছু প্লট আস্তে আস্তে লেখার আগ্রহ আরো বাড়ছে মনে হচ্ছে, কারণ আগ্রহ আগ্রহ পাচ্ছি, উৎসাহ পাচ্ছি আশেপাশের সমাজ থেকে। প্রথমে এটা ভাবিনি এত ডিপলি, কিন্তু এখন মনে হচ্ছে যে লেখালেখি আস্তে 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 ভিতরে আরো বেশি ভালো করে ঢোকার চেষ্টা করতেছে, এবং ওটাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, নিমন্ত্রণ আছে, আরো ঢোকো, হ্যাঁ ঠিক আছে, এটাই ভালো, আর কি আছে। কারণ আমার প্রফেশনের সাথে এটা মনে হয় যাই, এরকম মনে হয়, কারণ আমি আমার স্পেয়ার টাইম আছে, অর্থাৎ আমার লেজার টাইমটা বেশ আছে আমার এটা পড়ার জন্য, কাজে লাগানোর জন্য, আমার এটা মনে হয় ব্যক্তিগতভাবে। যাই হোক, আমার লেখার বিষয়বস্তু বা কোনো নির্দিষ্ট বিষয়বস্তু নেই, যেটা মাথার ভিতরে আসে, যে থিঙ্কিংটা, যে কর্নারগুলো, সেটা ধরার চেষ্টা করি আর কি। ধন্যবাদ স্যার। আমিও যে কথাটি বলতে চাচ্ছিলাম, আমাদের হাসান আন্দুল স্যারও ঠিক সেই কমেন্টটি এই মুহূর্তে করেছেন যে মেহেদী হাসানের কণ্ঠে আবৃত্তি শুনতে চাই। আর তার আগে এমডি কবির লিখেছেন চমৎকার, শুভকামনা জানিয়েছেন। আরও লিখেছেন যে আমার প্রিয় মুখ মুন্না স্যার, স্যার ভালোবাসা অবিরাম। এমডি কবির হচ্ছে আমাদের কবি কবিতা ঝিনাইদহ গ্রুপের সহসভাপতি। ধন্যবাদ এমডি কবিরকে। এবং আমাদের হাসান আন্দুল স্যার যে কথাটি বলেছেন যে আপনার কণ্ঠে আবৃত্তি শুনতে চান। আচ্ছা, তাহলে আবৃত্তি আবৃত্তি না, একটা আমি লিখছিলাম, এটা ঠিক কবিতা আমি বলবো না, আসলে কবিতা কাকে বলে এখনো আমি এর ডিফিনেশন খুঁজে পাইনি। একটা ছড়াকেও মানুষ কবিতা বলছে এখন, আবার আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা কবিতা লিখেছে পর্যন্ত, আমার কাছে জীবনানন্দের লেখা একটু বৈশ্বিক মনে হয়। আর রবীন্দ্রনাথ ট্যাগর তো আসলে সে সূর্য স্বরূপ, এমন কোনো প্রেক্ষাপট নেই, তার পদচারণা নেই। যাই হোক, অসংখ্য গুণীজন আমাদের বাংলাদেশে এখন সৃষ্টি হচ্ছে এই প্রেক্ষাপটে। যাই হোক, তাহলে আবৃত্তি করি, আমি গল্পের মতো করে আবৃত্তি করি। রাহেনকে বলেছি, সাদিয়াকে বলেছি, যাকে নিয়ে গল্পগুলো তাকে কিছুই বলা হয়নি। শীতের মাঝামাঝি বারান্দায় রোদ্দুর নিয়ে টানাটানি, অভিকন্তু একই জায়গায় পিঠ রাখতে চাই। দূর থেকে দেখি আর সামনে তোমাকে কল্পনা করি, 3D সিনেমার মতো দাঁড় করিয়ে হাসাহাসি করি দুজনে। দুপুরের রোদ্দুর জানে আমি কাকে ভালোবাসি। অভিককে বলেছি, অন্তুকে বলেছি, যার সাথে রোদ্দুর মাখামাখি তাকে কিছুই বলা হয়নি। সূর্য ডুবে গেলে পরীর পাখা গুটিয়ে যায়, ভর করো আমার আতেল মনে শাকচুন্নির মতো করে। দূরের সরা গাছের ভূত আগামী ভাবনায় চিন্তিত হয়ে পড়ে। তারপর অয়ন আর পলক গরম চায়ে আমার আঙ্গুল ডুবিয়ে দিয়ে ঘোর ভাঙ্গায়। সন্ধ্যার চায়ের কাপ জানে আমি কাকে ভালোবাসি। অয়নকে বলেছি, পলককে বলেছি, কিন্তু যার জন্য গরম জলে আঙ্গুল মাখামাখি তাকে কিছুই বলা হয়নি। ভেঙে চুরে দ্বীপ ঘুরে বালিশটাই ফিরে আসতে হয়। কেমন আবদ্ধ তেল চিটচিটে গন্ধেও তুমি থেকে যাও। একটু দেরি না করে ঝুপ করে কাঁথার তলায় রুমমেট মিদুলের চোখ ফাঁকি দিয়ে বুকের ভেতর ঢুকে পড়ো। রাতের আবদ্ধ গন্ধ জানে আমি কাকে ভালোবাসি। বালিশকে বলেছি, কাঁথাকে বলেছি, জারমে ঘুমোতে পারিনি সারা রাত তাকে কিছুই বলা হয়নি। পরিষ্কার না করা পচা রুমালেও তোমার গন্ধ মিষ্টি লাগে সকালে বেরোনোর পরে। রিয়েলিস্টিক মিদুলের কাছে তোমার কথা এখনো তুলতে পারিনি। মেসরুমের মেঝেতে রাখা এটো থালাগুলোর মতো একঘেয়ে আটপৌরে দরকারি মিদুল। দূরের তারাগুলো দেখলে তোমার উপমা দিতে ইচ্ছে করে, বাস্তবে আছে কিন্তু কখনো পৌঁছবার নয় সেখানে। আলোকবর্ষ ঠিকানা দূরত্বে মিদুলরা কখনো থাকে না। বাস্তবে অঙ্গা অঙ্গি বাজারের থলে নখ বড় হলে নেইল কাটার টি শার্টের অদল বদল খুচরো 200-400 টাকা ধার নেওয়া দেওয়া সবকিছু চলে। অতি প্রয়োজনীয় মিদুল, শুধুমাত্র অন্তবাসের অদল বদল ঘটেনি ওর সাথে। দূরের নিহারিকা অথবা খুব ভেতরের লজ্জার মতো তুমি। আলপনার পদ্ম দেখি ছাড়িয়ে রুক্ষ চৈতের উষর ভূমি। রাহান, সাদিয়া, অভি, কন্তু, অয়ন, পলকেরা আমার বন্ধু বটে। মৃদুল আর 10টা বন্ধুর থেকে অনেক বেশি কিছু। অজস্র তারুণ্যের পথ পেরোনোর সময় তোমাকে কিছু না বলা গল্পের মতো রসহীন, তবুও সে ছোটে উপমার পিছু পিছু। ধন্যবাদ সবাইকে। মুগ্ধ হলাম স্যার, চমৎকার।
সে সাথে কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। এমডি সারের সবুজ লিখেছেন দারুণ উদ্যোগ, অসাধারণ উপস্থাপনা ও পরিবেশনা সব মিলিয়ে দারুণ উপভোগ করছি। বিবেকানন্দ দেবনাথ সৌরভ তিনি লিখেছেন অনেক ভালোবাসা রইল। সাইমুল সনি উই অলওয়েজ ওয়ান্ট টু সি সাচ বিউটিফুল প্রোগ্রামস অ্যান্ড ডিসাইটেশনস ইন ঝিনাইদহ। পিয়াল আহমেদ লিখেছেন খুব সুন্দর একটি আয়োজন, স্যারের কথাগুলো খুব ভালো লাগছে আর অদ্রির কবিতা অসাধারণ। পিয়াল আহমেদ কবি কবিতা ঝিনাইদহ গ্রুপের সাধারণ সম্পাদক। হাসানাইন্দু স্যার লিখেছেন চেষ্টা থাকলে অনেক দূর যাবেন মেহেদী, ভরাট কণ্ঠে চমৎকার পরিবেশনা। স্যার স্যার প্রথম থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, স্যারের উদ্দেশ্যে আসলে স্যারের সম্বন্ধে কি বলবো, স্যার আমাদের ঝিনাইদহের আইকন আমি মনে করি। স্যারের লেখা যারা পড়ছে, ঝিনাইদহ তো আসলে এখনো পাঠক সংখ্যা, বিশেষ করে ছোট গল্প এবং ডিপ যেগুলো লেখা সেগুলো আমরা একটু কম পড়ি, কিন্তু স্যারের আঙ্গিক কিন্তু সারা বাংলাদেশ ছাড়িয়ে আমি মনে করি একসময় বৈশ্বিক হবে। তার প্রকাশনা কলকাতা থেকে প্রকাশ হচ্ছে তার লেখা, এবং আরও অনেক জায়গা থেকে হবে। স্যার জাস্ট যদি স্টে করে এখানে, কারণ স্যারের লেখার গভীরতা অনেক বেশি, এটাও বলবো। কারণ স্যারের সাথে আমার কিছু কাজ করার অভিজ্ঞতা আছে, সে অসাধারণ একজন ব্যক্তিত্ব, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। এবং আমাদের বিশেষ করে কেসি কলেজ কেন্দ্রিক আমাদের যে মানে অভিভাবক আমাদের স্যার, প্রিন্সিপাল স্যার ডক্টর বি এম রেজাউল করিম স্যার, কি বলবো, স্যারের সাথে কথা বলি যখন, তখন আমি কিছুটা স্থিমিত হয়ে যাই। মানে এই কারণেই সে বটবৃক্ষের মতো, এবং সে নজরুলের উপরে মানে আর কি গবেষণা করে পিএইচডি অর্জন করছে, এবং সে এখনো পড়াশুনো এত বেশি করেন স্যার, যে আছে তার ধারে কাছেও আমার মনে হয় যে আমরা নেই, এরকম মনে হয়। এবং অনুপ্রেরণা আসলে সাইলেন্টলি আসে। স্যারের সাথে কথা বলে যে এরকম পিচ চাপড়ে দেবে যে হ্যাঁ মেহেদি তুমি করো, এরকম না। কারণ সাইলেন্টলি স্যারের কাছ থেকে যে অনুপ্রেরণা পায়, স্যারদের কাছ থেকে, এবং আরও ঝিনাইদহের অসংখ্য যারা গুণীজন আছেন, বাইরে আছে, আমার কলেজের বাইরেও আছে, যে অনুপ্রেরণা আমরা পাই আর কি, সেটা সাইলেন্টলি আসে। অনুপ্রেরণা কিন্তু আসে কাম সাইলেন্টলি, এরকম আমার কাছে মনে হয়। সামনে কখনোই বলা যায় না এই উপদেশগুলো তুমি মেনে চলো, এটা করো, বা এটা এইভাবে করা উচিত তোমার, এটা কখনোই আসলে সম্ভব না। যেমন অদ্রির আবৃত্তি শুনলাম, অদ্রি বলল ওর আসলে অনুপ্রেরণা বা শিখানোর হাতে করি আমার কাছে, মার কাছে। হ্যাঁ, কিন্তু আসলে আমার কাছে শিখছে, কিন্তু এখন যখন শেখার পথে যাচ্ছে, ও শিখতে থাকবে, তখন দেখবে যে শেখার শেষ নেই, এরকম মনে হবে। আসলে এরকম মনে হবে তখন। ও কেবল ইন্টারমিডিয়েট পড়ে, কিন্তু এত চমৎকার আবৃত্তি করলো, একদম ক্যারেক্টারের ভিতরে ঢুকে ইসে করে। আসলে সব যে আমাদের সামনে যা আছে, তারপরে আশেপাশে যত কিছু দেখি আমরা, এই যে নদী নালা, মানে আর কি সবকিছু কিন্তু প্রকৃতির অংশ। প্রকৃতি কিন্তু আর্ট না, প্রকৃতি কখনোই আর্ট না। আর্ট হচ্ছে প্রকৃতিকে তুলে নিয়ে আসা সেসব বস্তু যেগুলো মানুষই পারে। মানুষ তার মননশীলতা দিয়ে সেইগুলা ধরে রাখে, যেমন কোনো ছবির মাধ্যমে, কবিতার মাধ্যমে, লেখার মাধ্যমে। সেটা অসাধারণ ব্যাপার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র মানুষকেই এই ধারণ করার ক্ষমতা দিয়েছে। আসলে স্যারের কথা বলতে যে অন্য কিছু বললাম, আর একটু বাড়িয়ে বললাম, তা আসলে এই যে তাদের সাথে আমি কাজ করতে পেরে, তাদের সাথে থাকতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি আর কি। ভিতরে ভিতরে সবসময় অনুপ্রেরণিত হয়। আমরা অনেক সময় ভুল করি, সেই ভুলগুলো একটা যখনই মনে হয় না আমি এই পরিবেশে থাকি, এই ভুলগুলো করা ঠিক হবে না, তখনই একটা বাড়ি খাই ভিতরে ভিতরে। এই পার্সনগুলো তখন সামনে থাকে যে আমি কোথায় আছি, কেন এইগুলো করবো, ভুলগুলো করবো। আসলে তখন সে একটা নিক্তি তৈরি করে দেয়। যাই হোক, ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যারকে। এমডি কবির লিখেছেন চমৎকার স্যার। হাসান আনন্দম স্যার আবারও লিখেছেন স্বতঃস্ফূর্ত উপস্থাপনা তন্নি, শুভকামনা। কৃতজ্ঞতাপূর্ণ ধন্যবাদ স্যার, দোয়া রাখবেন আমার জন্য। মাসুদুর রহমান মাসুদ লিখেছেন অসাধারণ পরিবেশনা, উপস্থাপনা দারুণ, ধন্যবাদ মাসুদুর রহমান মাসুদ। এরপর যে আমি আবার অদ্রির কাছে ফিরে আসছি। অদ্রি, আর কোন ধরনের কবিতা বেশি ভালো লাগে? নির্দিষ্ট কোনো বিষয়বস্তু আছে যে আমার এই ধরনের কবিতা ভালো লাগে? বিশেষ করে কাহিনীমূলক যে কবিতাগুলো থাকে, অনুপ্রেরণা জাগায়, নতুন কিছু শেখায়, এই বিষয়ক কবিতাগুলো বেশি পড়া হয় এবং পড়তেও ভালো লাগে। আর প্রিয় কবিকে যদিও অনেকে থাকবে, তারপরও মানে সুবোধ সরকারের লেখা সব থেকে বেশি পড়া হয়, তার লেখা ভালো লাগে। আমার ভীষণ ভালো লাগে। তো এবারে আমরা কোন কবিতাটি শুনবো? এ যাত্রায় বেঁচে গেলে, সহস্র সুমনের লেখা। এ যাত্রায় বেঁচে গেলে ভীষণ করে বাঁচবো, সবাইকে জড়িয়ে ধরে অনেক করে কাঁদবো,
এ যাত্রায় রেহাই যদি পাই, অন্যের কথা ভাববো। যার যেখানে অংশ আছে চুকিয়ে দেব। একাকী নীরের ছানা দুমুঠো খেলো কিনা খবর নেব। এই যাত্রায় বেঁচে যদি যাই, অন্যদের আগে বাঁচতে দেব। ঘর থেকে বেরিয়ে প্রথমে নদীর কাছে যাব, বন পাহাড় আর সাগর দেশে বিনয় হেসে নত হব। এই যাত্রায় বেঁচে গেলে আমি ঋণ না হয়ে পরিশোধ হব। আর হব না অহংকারী, আর হব না রাশভারী। থামিয়ে দেবর লোভ লালসা রাহাজানি। ধর্ম নিয়ে মহাজনী, পবিত্র প্রাণীর এবাদত হব। এ যাত্রায় বেঁচে পড়তে গেলে মানুষের তরে মানুষ হব। নতুন করে স্কুলে যাব, কলেজে যাব, মামার হাতে ফুচকা খাবো, চায়ের আড্ডায় ঝড় তোলাবো, বন্ধুদের নিয়ে আড্ডা দিব, হাসিগুলো ছড়িয়ে দেব। ঘুড়ি ওড়াবো রং বেরঙের, নৌকা হব মুক্ত পালের। এ যাত্রায় বেঁচে যদি যাই, দুর্বলের কাছে জম হব না, হরিণ ঘাতক তীর হব না, অসৎ পথের ভিড় হব না। সত্যি যদি রেহাই পাই, বেঁচে যদি যাই এ যাত্রায় একটি বার, যত অন্যায় আছে পুষিয়ে দেব। বাড়ি ফিরে এবার মায়ের শাড়ির আঁচল হব, বইয়ের চোখের কাজল হব, ছেলের কাছে ঘোড়া হব। আর যদি না বাঁচি, যদি হারিয়ে যায়, ওই দূর আকাশের অন্ধকারের দেশে অন্তত চাকরি হব, যতটুকু পারি আলো ছড়াবো। ধন্যবাদ। অসাধারণ। এবং আমি যদি ভুল না করি, এটা যখন কোভিড-19 প্রথম প্রকোপটা হ্যাঁ। দেখা গেল, ঠিক সেই মুহূর্তে এই কবিতাটা ভীষণভাবে ফেসবুকে ভাইরাল হয়েছিল। এবং এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে আমাদের জীবন চলার পথে, এবং আমাদের শুদ্ধে নেওয়ার অনেকগুলো কৌশল এবং দিক নির্দেশনা কবিতার মধ্যে আছে। এবং উপস্থাপনাটাও চমৎকার হয়েছে। ধন্যবাদ অদ্রিকে। এবারে স্যারের কাছে চলে যাব। স্যার, লেখালেখি নিয়ে আপনার ভবিষ্যৎ ভাবনাটা কি আছে? আসলে ভবিষ্যৎ আমি একটু অন্য দৃষ্টিকোণ থেকে বলি। যেমন আমাদের ভবিষ্যৎ ভাবনা থাকা উচিত, মানুষ যেহেতু। কিন্তু আমি আসলে ভবিষ্যৎ ভাবনা বলে আমার কাছে কিছু নেই। এখন বসে আছে, এটা জীবন আমার কাছে। কালকে কি ফেলে আসছি ওটারও তেমন কোনো মূল্য নেই অভিজ্ঞতা ছাড়া এবং অনুরণন ছাড়া নিউনের ভিতরে। এবং কালকে কি করব আমি তো বাঁচতে নাই পারি, এটা আমি বিশ্বাস করি। কারণ আমরা আশেপাশে অনেক উদাহরণ দেখছি যে মানুষ যখন তখন মারা যাচ্ছে। তো এইখানে আসলে আমি মারা যাব, আমি যেহেতু রক্ত মাংসের দেহ নিয়ে এখানে বসে আছি, অর্থাৎ এটা থাকবে না, এটা প্যারিশেবল, অর্থাৎ পচনযোগ্য। তা ভবিষ্যৎ পরিকল্পনা তারপরে আমাদের রাখতে হয়। প্রথমে বলেছি ভবিষ্যৎ পরিকল্পনা লেখার বিষয়ে অনেক কিছু ইচ্ছে করে। মনে হয় অনেক কয়েকটা ভালো ভালো উপন্যাস লিখি, ভালো ভালো ছোট গল্প লিখি। কয়েকটা ছোট গল্প লিখছি। তার ভিতরে একটা গল্প আমার খুব ভালো লাগে, মার্বেল চোর। ছোটবেলায় আসলে মার্বেল খেলতাম আমরা, এটা নিয়ে লেখা। যাই হোক, সেটা প্রেক্ষাপট আলাদা। তাই এই যে কবিতা লিখতেই থাকি, প্রত্যেক দিনই কয়েকটা কবিতা আসলে লিখে ফেলি। কেন জানি কিভাবে, আমি কিন্তু প্রেশার নিই না। মানে হাঁটছি, হাঁটতে হাঁটতে বাইক চালাতে চালাতে যাচ্ছি গ্রামে, মনে হলো এটা আমাকে লিখতে হবে, সঙ্গে সঙ্গে আমি সেটা দাঁড়ায় 10 মিনিট দাঁড়ায়, বেশি সময় নিই না, 10 মিনিটে জাস্ট লিখে মূল ভাবটা লিখে আবার গেলাম। মানে কোনো প্রেশার নিই না যে আমাকে বসে লিখতে হবে কিংবা বাসায় করতে হবে, তা করতে হবে। আসলে এরকম ইচ্ছে হয়, অনেক কিছু ইচ্ছে হয় যে অনেক কিছু করে ফেলি। আবার মনে হয় মানুষের ভিতরে কিন্তু, প্রত্যেকটা মানুষের ভিতরে, মানুষ কিন্তু প্রচন্ড অহংকারী ভিতরে। অহংকার ছাড়া মানুষের ব্যক্তিত্ব গঠন হয় না। তার একটা নীতি থাকে, একটা মিনিমাম অহংকার থাকা উচিত মানুষের। একেবারে নিরহংকার মানুষ কোনো মানুষই না, তার কিছুই নাই। আবার অহংকারের মাত্রা একটু নীতি থেকে বেড়ে গেলেই সেটা কিন্তু তারা ধর্মের ভাবে বিশ্লেষণ দিল, তারা জাহান্নামী। ঠিক আছে, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন যে অহংকারী হও না, সামান্য তিল মাত্র। ওই অহংকারের কথা আসলে নবীজি বলতেছেন যে তোমার ব্যালেন্স রেখে বেশি হও না একটু। তা আসলে
এই অহংকার থেকে এই বোধ থেকে আমার মনে হয় যে আমাকে বড় হতে হবে, অনেক কালজয়ী হতে হবে, বা কালজয়ী কিছু সৃষ্টি করতে হবে, যে সৃষ্টিগুলো আমি মারা যাওয়ার পরেও অন্য মানুষ যাতে এটা নিয়ে আলোচনা করে, এরকম প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু থাকে, প্রত্যেকটা লেখকের ভিতরে থাকে। এটা কেউ বলে কেউ বলে না, এটা কিন্তু সত্য। আমি আমি নিজে অনেকের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করে দেখি। যেমন একজন যে কোনো শিল্পের মাধ্যমে থাকতে চায় সে অমর হতে, তা আসলে সেই রকম ইচ্ছাটাও প্রচন্ড মাঝে সাঝে ইচ্ছে করে যখন খুব ভালো অবস্থায় থাকি মানসিকভাবে, মনে না তাহলে এইটাই আমার অমরত্বের একটা দরজা মনে হয়, এইটাই আমার জীবনের সাথে নেওয়ার একটা মাধ্যম, এটা করা যায়, এটা ভালো কিছু। তবে সব থেকে বড় অনুপ্রেরণা আমার সন্তান, আমার সন্তান এবং সন্তান বয়সী সন্তান সম যারা আছে আশেপাশে, আমি একই চোখে দেখি। আমার সন্তানের সব লেখার পিছনেই ওর একটা অবদান আছে, কিরকম যে মনে হয় যে না, ও অন্তত কেউ না দেখুক, অন্তত বড় হয়ে যদি দেখে যে আমার বাবা এটা লিখছে, হ্যাঁ, মানে আমি একটা মুখটা আমার সামনে ভেসে আছে আমার সন্তানের, ও যদি দেখে যে বাবা লিখছে এবং এখান থেকে অনুপ্রেরণা পাবে আমার লেখা থেকে, বা এই লেখাগুলো ওকে অনুপ্রেরণা করতে পারে, অনুপ্রাণিত করতে পারে, এটা আমার কাছে খুব ভালো লাগে। ধন্যবাদ স্যার। আর আমি আপনার লেখার পাঠক হিসেবে যেটা বলতে চাই বা বলতে পারি যে খুব সহজ সরল সাবলীলভাবে আপনার লেখাগুলো পাই ফেসবুকে। আর ফেসবুকের বদৌলতে আসলে আমরা খুব সহজেই অনেক সৃষ্টি সহজে আমরা এখন পড়তে পারি, জানতে পারি। তো আপনার যে লেখাগুলো পাই এগুলা খুবই ভালো লাগে, মানে খুব সহজে বোধগম্য হয়। এবং আপনার যে আবৃত্তিগুলাও এগুলাও দেখা যাচ্ছে যে কোনো একটা মাঠের মধ্যে হয়তো দাঁড়িয়ে আপনি আবৃত্তি ভিডিওটা করছেন, ভালো লাগে, খুবই প্রাণবন্ত। এবারে অদ্রির কাছে আবারও যাচ্ছি। অদ্রি, প্রিয় কবিতা আছে নির্দিষ্ট কোনো, যে এই কবিতাটা আমার ভীষণ ভালো লাগে? প্রিয় কবিতা বলতে প্রিয় লেখকদের যে কোনো কবিতাই অনেক ভালো লাগে। তার মধ্যে অন্যতম কবিতা যমুনাবতী, নির্মলেন্দু গুণের সেই রাত্রির কল্পকাহিনী। তাহলে আজকে আমরা সেই রাতের কল্পকাহিনী শুনতে পারি? জি, অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাই শুনবো এখন। তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে, তারপর গেছে তোমার পুত্রবধূদের হাতের মেহেদি রং, তারপর তোমার জন্মসদর ভাই শেখ নাসির, তারপর গেছেন তোমার প্রিয়তমা বাল্যবিবাহিতা পত্নী আমাদের নির্যাতিতা মা। এরই ফাঁকে এক সময় ঝরে গেছে তোমার বাড়ির সেই গরবিনী কাজের মেয়েটি বকুল। এরই ফাঁকে এক সময় প্রতিবাদের দেওয়াল থেকে খসে পড়েছে রবীন্দ্রনাথের দরবেশ মার্কা ছবি। এরই ফাঁকে এক সময় সংবিধানের পাতা থেকে মুছে গেছে দুটি স্তম্ভ, ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্র। এরই ফাঁকে এক সময় তোমার গৃহের প্রহরীদের মধ্যে মরেছে দুজন প্রতিবাদী, কর্নেল জামিল ও নাম না জানা এক তরুণ, যার জীবনের বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছিল। তুমি কামান আর মৃত্যুর গর্জনে উঠে বসেছ বিছানায়, তোমার সেই কালো ফ্রেমে চশমা পড়েছ চোখে, লুঙ্গির উপর সাদা ফিনফিনে ৭ই মার্চের পাঞ্জাবি, মুখে কালো পাই। তারপর হেঁটে গেছে বিভিন্ন কোঠায়, সারি সারি মৃতদেহগুলি তোমার কি তখন তোমার রাসেল, তোমার প্রিয়তমা পত্নীর সে গুলিবিদ্ধ গ্রীবা, তোমার মেহেদি মাখা পুত্রবধূদের মুজিবাশ্রিত করতাল, রবীন্দ্রনাথের ভুলুণ্ঠিত ছবি, তোমার সোনার বাংলা। সিঁড়ি দিয়ে নিচে নামবার আগে তুমি শেষবারের মতো পাপ স্পর্শহীন সংবিধানের পাতা উল্টিয়েছ। বাংলাদেশের মাটি থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে লিখেছ কপালে, ওই তো তোমার কপালে
আমাদের হয়ে পৃথিবীর দেয়া শেষ মাটির তিলক হায়। তোমার পা একবারও টলে উঠলো না, চোখ কাঁপলো না? তোমার বুক প্রসারিত হলো অভ্যর্থনের গুলির অপচয় বন্ধ করতে। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন কৃষকের একবেলা সিনেমা দেখার আনন্দের চেয়ে বেশি। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একবেলার অন্যের চেয়ে বেশি। মূল্যহীন শুধু তোমার জীবন, শুধু তোমার জীবন পিতা। তুমি হাত উঁচু করে দাঁড়ালে, বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের। আর আমরা তখন রুটিন মাফিক ট্রিগার টিপলাম। তোমার বক্ষ বিদীর্ণ করে হাজার হাজার পাখির ঝাঁক পাখা মেলে উড়ে গেল বেহেশতের দিকে। তারপর ডেড স্টপ। তোমার নিষ্প্রাণ দেহখানি সিঁড়ি দিয়ে গড়াতে 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 আমাদের পায়ের তলায় সে হুমড়ি খেয়ে থামল। কিন্তু তোমার রক্তস্রোত থামল না। সিঁড়ি ডিঙি বারান্দার মেঝে গড়িয়ে সেই রক্ত, সেই লাল টকটকে রক্ত বাংলার দুর্বাচ্ছার আগে আমাদের কর্ণের সৈন্যদের ফিরে যাওয়ার বাঁশি বাজালেন। ধন্যবাদ। মর্মান্তিক, হৃদয়স্পর্শী। স্যার যদি মন্তব্য করেন। আসলে খুব চমৎকার। ও ভিতরে ঢুকে যেতে পারে, একেবারে সেই জায়গায় চলে যেতে পারে। যে নির্মলেন্দু গুণের এই কবিতাটা আবৃত্তি করা ছোটা এবং ওর ভিতরে ঢুকে যাওয়া, কারণ এটা ঘটনা বহুল এবং খুবই মর্মরে বাজার মতো একটা কবিতা। তো সেই ভিতরে আসলে চলে গেছিল, আমিও চলে গেছিলাম ওর সাথে সাথে। ওটা এটা চমৎকার বিষয়। অদ্রি অনেক দূরে যাবে, আমার মনে হয় অনেক দূরে যাবে, কারণ ওর এখনো গলার ম্যাচুরিটি আসবে, কারণ ওর বয়স খুবই কম। ও বড় হবে তখন ন্যাচারালি একটা ম্যাচুরিটি আসবে, যেটা ওকে এখন জোর করে আনতে হয়। তারপরে ও খুব চমৎকার করছে, অর্থাৎ ওর ন্যাচারালি আরো 3-4 বছর পরে ও যদি এটা জাস্ট ধরে রাখে, ও নিঃসন্দেহে বা সিলভার জিতছে না, হ্যাঁ ও হচ্ছে। এরপরে আসলে সিলভার গোল্ড এগুলো কোনো ক্রাইটেরিয়া না, তারপর গোল্ডও জিতবেই, অনেকগুলো জিতবে। এটা তো এরকম আর কি আমার মনে হচ্ছে। চমৎকার, খুব ভালো লাগলো। কমেন্টস এসছে রীতা বিশ্বাস, চমৎকার পরিবেশনা। কাজী প্রাপ্তি লিখেছেন অনেক অনেক ভালো হচ্ছে। ধন্যবাদ উভয়কেই। অতি জানতে চাচ্ছি যে আবৃত্তি নিয়ে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা, আর যদি থাকে তাহলে সেটি কি বা কেমন? আবৃত্তি পড়তে অনেক বেশি ভালো লাগে, এটা তো ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। আর এটাকে নিয়ে অনেক বেশি দূরে যেতে চাই, কারণ আমার আম্মু ছোট থেকেই বলে যে কবিতা পড়ো, মন ভালো থাকবে, সময় ভালো যাবে, খারাপ সময় হোক কি ভালো সময় হোক। কবিতা পড়লে নতুন নতুন চিন্তা চেতনা আসে, ভিতরে অনেক কিছু ভালো লাগা কাজ করে, নতুন কিছু জানতে পারি প্রত্যেকটা কবিতা থেকে। কবিতা নিয়ে অনেক দূর আগাতে চাই। শুভকামনা থাকলো আত্মীর জন্য। স্যারের কাছে একটি প্রশ্ন জানা ছিল, যদিও উত্তরটি পেয়ে গেছি এর আগে, যে বর্তমানে আমাদের সন্তানরা সাহিত্য বিমুখ হচ্ছে, তো আপনার সন্তানকে সাহিত্যের দিকে ধাবিত করতে বা সাহিত্যের সাথে পরিচয় ঘটানোর জন্য আপনি কি ধরনের উদ্যোগ নিচ্ছেন বা নেবার পরিকল্পনা আছে? আসলে আমার একটা ছেলে, ওর ক্লাস 4-এ উঠলো এবার। প্রথমত আমি কিছু মেসেজ আমারটা কি আমি সেটা দিতে চাই। কারণ আমার ছেলে যখন বেড়ে উঠছে, ওর সাথে যারা পড়তো ওদেরকে প্রথমে চুরি করা শেখানো হচ্ছে। আমি দেখছি বড় আম্মা আমার কাছে বলে কি বয়স চুরি। আমার ছেলে জন্ম হয়েছে দেখা যাচ্ছে যে 16ই নভেম্বর, যে কোনো সালটা উল্লেখ করলাম না, তা দেখা যাচ্ছে ওর সাথে একজন পড়তেছে, কিন্তু তার বয়স চুরি করা হচ্ছে। আমার ছেলের সামনে আলোচনা করতেছে, আমি বললাম, ওর মাকে বললাম তুমি ওর সামনে একটা আলোচনা করো না, কারণ চুরির কোনো ঘটনায় ওর সামনে আলোচনা করা উচিত হবে না।
এটা সবচেয়ে বড় ভুল দিয়ে শুরু। কারণ আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা মা আসলে ওইরকম মেসেজ আমাদেরকে দিতে পারেনি, কারণ তখন অতটা শিক্ষিত সমাজ ছিল না। সচেতন কিন্তু ছিল না। তখন থেকে 20 বছর পরে এসে আমি যদি একই ভুল করি, এর চেয়ে ভুল আর হতে পারে না। প্রথমত বাচ্চাকে যে কোনো চুরি থেকে দূরে রাখা, যে কোনো চুরির আলোচনা, শুধু মানে আলো চুরি করা যায়, আবার বয়সও চুরি করা যায় এবং এটা অহরহ ঘটছে। আবার শৈশব চুরি করা যায়। চুরির অনেক ধরন আছে, অর্থাৎ চুরি করার ব্যাপারটাই তো অপরাধ। চুরি করার সাথে কথাগুলো তো বেখাপ্পা, অসুন্দর শোনায়। তো সন্তানকে প্রথমত ওখান থেকে দূরে রাখা। হ্যাঁ, এটা আসে কোথা থেকে? বড়দের কাছ থেকে আসে, তার মার কাছ থেকে, তার আশেপাশে তার আঙ্কেলের কাছ থেকে। এই চুরির থেকে দূরে রাখলে ওর মনটা কি থাকবে? স্বাভাবিক থাকবে, স্থির থাকবে। আসলে রবীন্দ্রনাথের একটা কথা আছে, মৈত্রী দেবীর একটা বইতে পড়ছিলাম, নহন্যাতে। বইটার নাম নহন্যাতে উনি লিখছিলেন। তো এখন উনি আছে রবীন্দ্রনাথের কাছে যেতেন। রবীন্দ্রনাথ কাছে যখন যেতেন তখন ওনার মন যখন অস্থির থাকতো তখন যেতেন। ওনার নিজের কথা আর কি লিখছে মৈত্রী দেবী। উনি পশিত ঘরের মেয়ে ছিলেন। তা তা বলতো আর কি, একদিন বলছে, বিশ্বকবি তাকে বলছে, কিরে খুকি তোর কি হয়েছে? মনটা খেয়ে কাকচক্ষু জলের মতো স্থির রাখ, অনেক দূর পর্যন্ত দেখতে পাবি। তা আসলে মানুষের মন যদি এরকম, আমরা কখনো শান্ত দিঘি হয়তো দেখেছি কোনো না কোনো সময়, বাতাসবিহীন শান্ত দিঘি। এই শান্ত দিঘিতে দেখলে দেখা যাবে একটা যদি ছোট্ট ঢিলও ছোড়া হয় তাহলে এই অনুরণন, একটা ঢেউয়ের অনুরণন এই পাশ থেকে যেতে থাকে যেতে থাকে যেতে থাকে। তো একটা বাস্তব মস্তিষ্ক আসলে একদম সাদা কাগজের মতো। ওখানে আমরা আশেপাশে যা আলোচনা করছি এটা ওর মস্তিষ্কে কিন্তু লিখতে থাকে লিখতে থাকে লিখতে থাকে। এই বিষয়টা আমার কাছে মনে হয়। তা ওকে যে কোনো, প্রথমত যে কোনো চুরি থেকে দূরে রাখা, যে কোনো ইলট্রিয়েটেড যে আলোচনাগুলো, অর্থাৎ আর্ট পড়ে আলোচনাগুলো হচ্ছে, পাশের বাড়ির অমুকের নিয়ে সমালোচনা, ভিতরের সমালোচনা, আলোচনা, এখান থেকে দূরে, প্র্যাকটিক্যাল যেটা হয়, হ্যাঁ আমি যেটা বলতে চাই, এখান থেকে দূরে রাখা। তাহলে কি হবে? ওর মস্তিষ্ক, যেমন একটা কবিতা লিখছিল সেদিন, ঝাল কবিতাটার নাম, লিখে আমাকে দেখাচ্ছে, নিয়ে আসছে, বাবা এটা দেখো তো। ওর মা বকা দিছে, পড়তে চাচ্ছে না, মানে বকাটাকে ঝাল হিসেবে কবিতা লিখছে। তা আমি আবার ফেসবুকে পোস্ট দিচ্ছিলাম, ওর হাতের লেখা খুব দ্রুত লেখে, তো হাতের লেখা বোঝা যায় না। তা আমি ওকে মানা করি না, দ্রুত লেখুক, হাতের লেখা বোঝা না, আস্তে আস্তে ভালো হবে। হাতের লেখা তো বিষয় না, বিষয়টা তো লেখা। তো বিষয় হচ্ছে যে লিখেছে, আমি আবার নিজের পরিষ্কার করে আমার পোস্টও দিছিলাম। তা আসলে ওর ভিতরে কল্পনা শক্তি আছে, তার মানে আমি বুঝলাম, যেটা ইন্ট্রিনসিক ভ্যালু বলে, সহজাত গুণ মানুষের থাকে কল্পনা শক্তি। হ্যাঁ, আসলে আমাদের কল্পনাটাই হচ্ছে সবচেয়ে দামি জিনিস। আমরা কি করছি এর থেকেও দামি জিনিস কল্পনা। এটা আইনস্টাইনের একটা কথা আছে, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ। অর্থাৎ উনি এই কথাটা বলছে, এই কথাটা কেন বলছে? অর্থাৎ সে প্রথমে ইমাজিন করি আমরা, যে এখানে আমরা যেটা জানি না, যেটা এখনো করতে পারি, সেটা আমরা আগে ইমাজিন করি, যেটা হচ্ছে মহাবিশ্ব, এটা হচ্ছে, ওটা হচ্ছে, এটা হচ্ছে। তা বাচ্চাদের কল্পনা শক্তি বিকশিত করতে দিলে ওখানে এই যে আমি আগে যে আলোচনা করলাম, ওখান থেকে দূরে রাখতে হবে। আমার প্রথমত এটা, আমি ওকে কোনো ফোর্স করতে চাই না, কি হতে চাই। যেমন আমি দেখি তোর ক্রিকেট খেলা ভালো লাগে না, আমি ফোর্স করে ওকে ক্রিকেট খেলাবো নাকি? প্রশ্ন আসে না। ও দেখা যাচ্ছে যে লিখতে পছন্দ করে, সেদিন কয়েকটা গল্প লিখছে ওর মতো করে, আমার দেখে খুব ভালো লাগে। হ্যাঁ, ওটা ন্যাচারালি যাই হবে আমি সাপোর্ট দেবো, কিন্তু কোনো খারাপ কিছু থেকে দূরে রাখবো। মানে সাহিত্যিক হবে বা অন্য কিছু হবে, বা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ও হবে, আমার থেকে আমার প্ল্যান করার কিছু নাই এখানে। এটা ও হবে, এটা আমি কিভাবে প্ল্যান করব? আমি কি হয়েছে, আমি টিচার হয়েছে, আমার কি বাবা মা প্ল্যান করে দিচ্ছে নাকি? আমি নিজেই জানতাম না কি হবো, আসলে টিচার হয়ে গেছি, হয়েছি, ভালো কথা, কিন্তু ও কি হবে, আমি কিভাবে প্ল্যান করবো? আসলে এটা ওর হাতে ছেড়ে দেবে, কিন্তু এই জিনিসগুলো আমার ওর থেকে দূরে রাখতে হবে, খারাপ কিছু। ধন্যবাদ স্যার। আমরা একটু কমেন্টস পড়ি। মাসুদুর রহমান মাসুদ লিখেছেন, স্যার অনেক অনেক ভালোবাসা নেবেন, অনুষ্ঠান দেখছি আর মুগ্ধ হচ্ছি। ধন্যবাদ আপনাকে। তারেক মাহমুদ জয় লিখেছেন, যে কবিতা শুনতে জানে না তাকে আমি ঘৃণা করি। ধন্যবাদ সকল কবিতা প্রেমী মানুষের প্রতি। ধন্যবাদ তারেক মাহমুদ জয়কে। স্যার এই পর্যায়ে আপনার এটি আবৃত্তি শুনতে চাই। আচ্ছা, ছোট একটা কবিতা আবৃত্তি করি তাহলে। এটা এটা লিখছিলাম গত বছর, আছে, আমি ট্রেনিং ছিলাম ওই সময়। যাই হোক, তারপর কথা থেকে যায়, কখনো দেখেছো বাঁশবাগানে অন্ধকারের জোনাকি কেমন তারার মালা বানায়? কখনো কি দেখা হয় ঠিক যেখানে দাঁড়িয়ে এখন, পায়ের নিচে মাটির রং কেমন? ওই যে দূরের সাকোটার ছায়া, দেখেছো কেমন করে সেলাই টানে জলের বুকে?
দুজমিনে জুড়ে দেয় পায়ের স্বাধীনতা, তারপরও কথা থেকে যায়। পায়রা সুখের নীরব বোঝাপড়ায় এড়িয়ে আনচানে খেয়ালে লোভ জমা হয়। তারপর এক পায়ে পথের মায়া মারিয়ে বৈষয়িক তুড়িতে জমি মেপে চলে আসার সময়, জমি মেপে মেপে চলে আসার সময় কিছুই মেলানো যায় না আর, কথা থেকে যায়। ধন্যবাদ। অসাধারণ। আমি যখনই স্যারের কবিতা শুনি মুগ্ধ হই। ধন্যবাদ স্যারকে। অদ্রির কাছে এবার একটু যেতে চাচ্ছি। অদ্রি, ছোটবেলায় বা যখন স্কুলে পড়তে বা কলেজে এখনো পড়ছো, তো এই সময়ের আবৃত্তি নিয়ে কোনো প্রতিযোগিতা বা কোনো পারফরমেন্স বা কোনো উল্লেখযোগ্য স্মৃতি থাকলে, মজার কোনো ঘটনা থাকলে আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন। প্রথমবার যেবার আবৃত্তি প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করি, ওখানে যাওয়ার পরে আমার আবৃত্তি শোনার পরে বলছিল যে তুমি কোন ক্লাসে পড়ো। তা আমি বলেছি যে আমি প্রথম শ্রেণীতে পড়ি। বলছি এত ছোট পিচ্ছি, এত। কত সালের দিকে? এটা 2009 সালে প্রথমবার যাই আবৃত্তি নিয়ে, উপজেলা পর্যায়ে প্রথমও হই জাতীয় শিশু প্রতিযোগিতা। তো তখন তারা জিজ্ঞেস করে যে তুমি কি সত্যি ক্লাস 1-এ পড়ো, মানে তারা বিশ্বাস করতে চাচ্ছে না, কারণ ভয়েসের জন্য কি কবিতার জন্য ওইভাবে মনে নেই। তা বলছিল যে তোমার আবৃত্তি শেখায় কে। তা আশপাশে যত মানুষরা জিজ্ঞেস করেছে সবাই কোনো একাডেমির নাম বলছে বা কিছু বলছে। তা আমি বলছি আমার আম্মু শেখায়, মানে সবাই এটা নিয়ে বলতেছে আম্মু শেখায়, মানে আম্মু কি আবৃত্তি করে। তা না, আমার আম্মুই পড়ায়, আম্মুই শেখায়। আম্মুর কাছ থেকে যে ইন্সপিরেশনটা পাওয়া উচিত ছিল, মানে সবসময় আম্মু ছিল। এখনো পর্যন্ত যত প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, ঢাকায় যাই কি দেশের অন্য কোথাও, সবসময় আম্মুর এই সাপোর্টটা খুবই, মানে আমাকে সেখানে পার্টিসিপেট করার জন্য অনেক হেল্প করে। এখনো পর্যন্ত যত কম্পিটিশন করি, অনলাইন ভিত্তিকেও কিছু কম্পিটিশন করছি এই করোনাকালে, সবকিছুতেই সফলতা লাভ হয়েছে। এগুলো নিয়ে মানে কবিতা আসলে পড়তে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। যে কম্পিটিশনের জন্য কবিতা পড়ছি তা না, নিজের ভালো লাগে, হ্যাঁ মানসিক তৃপ্তির জন্যই কবিতা পড়া হয়। এই জন্য তো প্রতিযোগিতা নিয়ে ওইভাবে কখনো থিঙ্কিং হয় না, কিন্তু নিজের পড়তে ভালো লাগে তাই কবিতা পড়া। ধন্যবাদ। এবার আমরা কোন কবিতাটি শুনবো? অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। পছন্দ। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞাসা করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছুই হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ কাকডাকা বিকেলে সেই লাজুক রোদ্দুর, জাম আর জামফলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটি ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কোনো ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। ধন্যবাদ। অসাধারণ। অসাধারণ। ধন্যবাদ অতি, খুবই ভালো লাগলো।
একটু কমেন্টস পড়ছি। আরিফিন কাইসার লিখেছেন শুভ উদ্যোগ, শুভ কামনা, অবিরাম চলুক কবিদের আনাগোনা। ধন্যবাদ আপনাকে, এবং জানিয়ে রাখি প্রতি শনিবার ঠিক সন্ধ্যা 6টা থেকে 7টা, একটু প্লাস মাইনাস হতে পারে, সম্ভবত আমরা আগামী সপ্তাহ থেকে 6টায় না শুরু করে মানে 6:30 থেকে স্টার্ট হতে পারে আমাদের প্রোগ্রামটা, তবে প্রতি শনিবার ঠিক সন্ধ্যায় আমরা ঝিনাইদহের কবি সাহিত্যিক একজন, কবি হতে পারেন বা একজন কথা সাহিত্যিক হতে পারেন বা উভয় হতে পারেন, যে কোনো একজন, এবং একজন আবৃত্তিকার থাকবেন। প্রথমত আমরা ঝিনাইদহ জেলাটাকে কভার করব, তারপর আস্তে আস্তে ঝিনাইদহের বাইরেও আমাদের এই প্রোগ্রামটা ছড়িয়ে যাবে। আমরা ঝিনাইদহের বাইরে থেকে অনেক গুণী কবি সাহিত্যিক এবং আবৃত্তিকার এখানে আসবেন। তো আপনারা ঝিনাইদহ টিভিতে চোখ রাখবেন প্রতি শনিবার সন্ধ্যায়। কমেন্টস পড়ছি। গুলজার হোসেন গরিব কবি লিখেছেন খুব ভালো লাগছে, ধন্যবাদ। আমাদের অনেকেরই এবং আমার ব্যক্তিগতভাবে উনি অনেক পছন্দের আবৃত্তিকার লেখক। সালমান ফার্সি লিখেছেন তনি ম্যাম উপস্থাপনা খুব ভালো লাগছে, ধন্যবাদ সালমান ফার্সি। গুলজার হোসেন কবি আবারও লিখেছেন অদ্রির কবিতা শুনে দারুণ। মুনিরা ইয়াসমিন অ্যানি লিখেছেন বউ একটা প্রকৃতি নিয়ে কবিতা শোনাও। অ্যানি, আমি আজকে আবৃত্তি করছি না, আমি আজকে সঞ্চালনায় আছি, ইনশাল্লাহ পরবর্তী দিন করব, যদি অদ্রির সংগ্রহে কোনো প্রকৃতি নিয়ে কবিতা থাকে বা মুন্না স্যারের। আর আরেকটা কমেন্টস এসছে আহসান আহমেদ রানা, তিনি লিখেছেন স্যারের কবিতা শুনতে চাই। অবশ্যই আমরা স্যারের কবিতা শুনবো। আব্দুল্লাহ তিনি লিখেছেন অসাধারণ হয়েছে, আমি মালয়েশিয়া থেকে দেখছি। ধন্যবাদ আপনাকে, এত দূর থেকে আপনি আমাদের সাথে আছেন। শেখ মামুন লিখেছেন খুব ভালো হচ্ছে, সাথে আছি, অসংখ্য ধন্যবাদ। দীপ লিখেছেন অসাধারণ লাগছে, ধন্যবাদ আসিফ হামিম দীপকে। এবারে স্যারের কাছে যেতে যাচ্ছি। স্যার, প্রকৃতি নিয়ে কি কোনো কবিতা এই মুহূর্তে আছে আসলে সংগ্রহে মানে আমি তো আবৃত্তি করছি যে ফেসবুকে দেখছি, আর আমার আসলে মুখস্থ হয় না কবিতা, নিজের লেখা তো যেগুলো লিখে ফেলে ওগুলো ছেড়ে আসি, আবার জিরোতে চলে আসি, এইভাবে তো অনেক লেখা আছে, প্রকৃতি নিয়েও লেখা আছে কবিতা, কিংবা অনেকের ভালো ভালো কবিতা আছে প্রকৃতির, যেমন জীবনানন্দ দাশের অসংখ্য সুন্দর সুন্দর কবিতা আছে প্রকৃতি নিয়ে, ঠিক আছে, কিন্তু আমার মুখস্থ নেই এই মুহূর্তে। আসলে অদ্রির কাছে বই আছে, ওখান থেকে একটা অদ্রি, আমিও নোট করছি অদ্রিকে একটা আরেকটা আবৃত্তি আজকে প্রস্তুতি আছে প্রকৃতি নিয়ে কোনো কবিতা, আর যদি না থাকে আমরা নেক্সট প্রোগ্রামে নেক্সট শনিবারে আমরা শোনাবো ইনশাআল্লাহ, পরে শোনানোর চেষ্টা করব। ঠিক আছে স্যার, আমি একটু আপনার ছোটবেলা বা স্কুল কলেজ জীবনের যদি কবিতা নিয়ে বা আবৃত্তি নিয়ে বা লেখালেখি নিয়ে মজার কোনো ঘটনা থাকে। মজার ঘটনা আবৃত্তি নিয়ে আসলে আমি খুব ছোটকালে কোনো প্রতিযোগিতায় কখনো অংশগ্রহণ করিনি। মজার ঘটনা কিন্তু প্রথমে কিন্তু একটু পেয়েছিলাম যে আপনি একা একা কেউ কথা রাখেনি, আপনার দাদি বলেছিলেন যে কার সাথে বকবক করছিস। হ্যাঁ, এইটা আসলে এটা যখন এটা হাতে পেলাম তখন দেখা যাচ্ছে বাসায় কেউ কথা রাখেনি। হ্যাঁ, মানে বষ্টমীরা এলো গেল এরকম আছে না, ছোটবেলা এক বষ্টমী বলেছিল তার আগমনী গান হঠাৎ থামিয়ে, মানে মনে হচ্ছে কবিতার সাথে আমি যুদ্ধ করছি। আসলে তখন দাদি বলতেছে যে কিরে কার সাথে কথা বলছিস এরকম রেগে রেগে। হ্যাঁ, এবং তখন আমি একটু লজ্জা পেয়েছিলাম, মানে আড়াল ছিল একটা দেয়ালের, আমি এই পাশে, তখন দাদি বলতেছে, আমি আবার সরে গেলাম, সরে যে আসলে ওখানে একটা ভাবনা আসলো যে আসলে তার মানে আমার আবৃত্তি হচ্ছে না, মানে এটা অন্য রকম শোনাচ্ছে। তা আসলে প্রথম কবিতাই মুখস্থ করছিলাম ওইটাই, এখনো মনে হয় একটু রিকল করলে পারবো। হ্যাঁ, এটা কি শুনতে পারি? ঠিক আছে। হ্যাঁ, কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছোটবেলা এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্মফুলের মাথায় সাপার ভোমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। একটিও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। অবিরাম রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে।
আমার দিকে ফিরেও চায়নি। বাবা আমার বলেছিলেন কাঁদছিয়ে, দেখিস একদিন আমরাও। আজ বাবা অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়েলগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় ফিরিয়ে দেবে না কেউ। বুকের ভিতর সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন এমন আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্যে হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম, তবুও কথা রাখেনি বরুণা। তার বুকে এখন শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, বরাবরের মতো এবারে মুগ্ধ হলাম। খুবই জনপ্রিয় এবং আমারও ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটি কবিতা। স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে অনেকে এখন লিখছেন, আমাদের নতুন প্রজন্ম, এই উদীয়মান যারা লেখক বা কবি যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ। আসলে আমিও নতুন লেখক ফেসবুকে যুগে, এই কারণেই এখন যেমন আপনি আমাকে চিনতে পারছেন কিন্তু ফেসবুকে লেখার কারণে। আমার কিন্তু বাজারে কোনো বই নেই, যদিও বই সৃষ্টি করার মতো লেখা জমে আছে। একটা ছোট গল্পের বই ইনশাল্লাহ আমি ছাপাতে চেয়েছিলাম এবার, কিন্তু আসলে এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে আমি আবার কয়েকজনের কাছে পরামর্শ দিলাম। আমার যারা কাছে কিছু আছে, সামনের বছর এটা আল্লাহ যদি বাঁচায় রাখে সামনের বছর করবো, সমস্যা নেই। একবারে 3-4টা বই করবো, সমস্যা নেই। তা আসলে যাদের বই এখনো নাই, সে নিজেই এখন দেখা যাচ্ছে যে নতুন শুরু করছে। কিন্তু আপনি প্রশ্ন করছেন যাদের জন্য, আমি বুঝতে পারছি আসলে যারা লিখতে আগ্রহী আছে। আমি দেখি যেমন কবি ও ঝিনাইদহ পেজে অনেক বাচ্চা ছেলেবেলে যেমন ইন্টারমিডিয়েট পড়ে, তারা কিন্তু আগ্রহ আছে, ভিতরে আগুন আছে, কিন্তু সেই আগুনটা কোথায় ফেলবে, কোথায় দিবে, এটা তারা বুঝতে পারে না। অনেকেই আবার অনেকে গুছিয়ে লেখে, চমৎকার লেখে, এবং বোঝা যায় যে ওর ভিতরে প্রতিভাটা আছে, ও জাস্ট দেখার দৃষ্টিটা আছে, কিন্তু এখনো দেখার মতো হয়তো জায়গা খুঁজে পায়নি, পেলে ভালো কিছু লিখবে এরকম মনে হয়। অনেকে আছে এদের কাছে। এদের জন্য পরামর্শ আসলে কিরকম, এদের জন্য পরামর্শ হচ্ছে স্থিরতা অর্জন করা। হ্যাঁ, যেমন আমি নিজেই কিন্তু আমি ব্যক্তি হিসেবে ব্যক্তিগত জীবনে স্থির না। আমার যখন যা ভালো লাগে সেটা করে ফেলি। দেখা যাচ্ছে ইচ্ছা হলো আমার একটু ঘুরতে যাবো, আমার তখন আর কিছুই ভালো লাগে না। বিশেষ করে প্রকৃতি আমার প্রচন্ড টানে, গ্রামের রাস্তা মানে আলপথগুলো আমার প্রচন্ড টানে। যেমন আমার এই যে এই পাশ থেকে যত গ্রামের রাস্তা আছে আমি হাতের রেখার মতো চিনি। এই ভিতরে যখন আগে একটা জব করতাম ইউপি সচিবের, এই যে সুরাট ইউনিয়ন, নলডাঙ্গা ইউনিয়ন, তারপর ওই পাশ থেকে শুরু করে ওই যশোর পর্যন্ত, এই পাশে মাগুরা পর্যন্ত, এই জমিনটা আমি আলপথগুলো আমি একদম হাতের রেখার মতো। আমি শুধু একটা গাছ দেখার জন্য আমি যাই, মানুষ দেখার জন্য। একটা গাছ আমি চিনি, মনে হয় ওই গাছটা আমি অনেকদিন দেখি না, একটু ভালো গাছ, আমি যাই। তা আসলে এর ভিতরে কিন্তু যাওয়ার ব্যাপারটা একটা প্ল্যান এবং অস্থিরতা কাজ করে। তার মানে কি, আসলে এই সৃষ্টির পথে সৃষ্টির উপাদান এক একজন এক এক রকম ভাবে গ্রহণ করে। আমি এইভাবে গ্রহণ করি, আমারটা বললাম, কিন্তু আরেকটা বাচ্চা দেখেছে অন্যভাবে গ্রহণ করে। কেউ দেখা যাচ্ছে যে খেলার মাঠে বসে বেশি অনুপ্রেরণা পায়, কেউ বা দঙ্গলের মাঝে মানুষ যেখানে বেশি থাকে সেখানে অনুপ্রেরণা পায়, কেউ বা শুয়ে চোখ বন্ধ করলে অনুপ্রেরণা পায়। আসলে অনুপ্রেরণা আসে সাইলেন্টলি, আগে বলেছি আমি। তো এটা কার কোন ভাবে আসে এটা তো বুঝতে পারবো না, কিন্তু সর্বপ্রথম তার স্থির হতে হবে। তা আমি কি করব? অনেকে শখের বসে লেখে, আবার তুলনা করে। কখনো তুলনাতে যাওয়া ঠিক নেই, এইটা কিন্তু অনেক মানুষ বেশি করে। যে আমি লিখতেছি, আমার লেখাটা দেখা আর একজনা লিখতেছে, মনে হচ্ছে ওরটা দেখে মনে হচ্ছে আমার কোনো লেখাই হয়নি, এরকম কিন্তু মনে হয় যারা লেখক তাদের এটা মনে হয়। অনেকে যারা নতুন লেখক তারা কি হয়, আগ্রহ হারিয়ে ফেলে। সেজন্য আমার এখানে একটা সাজেশন আছে, সেটা হচ্ছে আরেকজন যেটা লিখতেছে যখন পড়তে হবে পাঠক হিসেবে, তখন নিরপেক্ষ দৃষ্টি রাখতে হবে। আমি তখন লেখক না তো, আমি তখন পাঠক। এটা আগে ধারণ করতে হবে। হ্যাঁ, পড়ার আগে ওকে এসো পাঠক ভিতরে এসো ওকে পড়ো, ঠিক আছে। আমি যে লেখক ওটা তখন বলে যেতে, যদি আমি ওটা মনে রাখি যে আমি লেখক, আমি আরেক লেখকের লেখা পড়ছি, সর্বনাশ। কখন এটা করা যাবে না। অর্থাৎ নিজের ভিতরে দুটো চরিত্র রাখতে হবে, একটা পাঠক, একজন লেখক। যে লেখকের নবীন লেখক এবং স্থির হতে হবে। এটা আমার মনে হয় এটা করলে ভালো। খুবই চমৎকার পরামর্শ স্যার। কিছু কমেন্টস এসেছে। আব্দুল্লাহ উনি ভালোবাসা জানিয়েছেন। ওবায়দুর রহমান লিখেছেন, শুভকামনা প্রিয় স্যার, অসাধারণ আয়োজন টনি আপু,
ধন্যবাদ ওবায়দুর রহমানকে। নার্গিস সুলতানা লিখেছেন খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান। জেসমিন শিল্পী লিখেছেন চমৎকার লাগছে। আসির হামিম দীপ লিখেছেন স্যারের আবৃত্তি দারুণ লাগলো, এক কথায় মনোমুগ্ধকর। গুলজার হোসেন গরিব কবি লিখেছেন অসাধারণ স্যার। নার্গিস সুলতানা লিখেছেন অসাধারণ আবৃত্তি। আব্দুর রহমান রয়েল তিনি লিখেছেন আমরাও সাথে আছি সাথে। ওবায়দুর রহমান মুগ্ধ হলাম স্যার, সবাইকে অনেক সুন্দর দেখাচ্ছে আপু। গুলজার হোসেন গরিব কবি আবারও লিখেছেন চমৎকার, ধন্যবাদ সবাইকে। এবারে আমি আবারও অদ্রির কাছে ফিরে যাচ্ছি। অদ্রি, এখন অনেকেই আছে যারা আবৃত্তি করতে চান বা শিখতে চান, তাদের জন্য আপনার পরামর্শটা কি হবে? প্রথমে আবৃত্তিকে বুঝতে হবে, ভালোবাসতে হবে। যদি সেই জিনিসটার প্রতি ভালোবাসা না থাকে, আগ্রহ না থাকে, তাহলে কখনোই কোনো কিছু সম্ভব না। আর আবৃত্তি জিনিসটা কোনো কিছু পাঠ করলেই সেটা আবৃত্তি হয়ে যায় না। যেমন মানে তাকে বুঝে নিয়ে সেটাকে নিয়ে ভাবতে হবে, সেটার ভিতরে যেতে হবে। স্যারও বলল যে কবিতা কিন্তু নিজের জন্য পড়তে হয়, যে এমন না যে কোনো প্রতিযোগিতার জন্য পড়ছি বা অন্য কাউকে শোনানোর জন্য, নিজের ভালো লাগার জন্য যে কবিতাটা পড়তে হবে। আর সব কবিতা যেরকম পাঠযোগ্য কিন্তু আবৃত্তিযোগ্য হয় না, তো সেটাও বুঝতে হবে যে কোনটা আবৃত্তি করলে ভালো শোনাবে। আর সবার কণ্ঠেও সব টাইপসের কবিতা ভালো লাগে না, কণ্ঠের বেশ কিছু চর্চা আছে, হ্যাঁ, সেগুলো করতে পারে। আর মূলত বিষয়বস্তুটাকে হৃদয়ে ধারণ করতে হবে, কবিতার মূল বিষয়টা কি, মূল ভাবটা কি। অদ্রির কণ্ঠে আরেকটি কবিতা আমরা শুনতে চাচ্ছি, কোনটা শুনবো? মালতীবালা বালিকা বিদ্যালয়, জয় এটিও গোস্বামী। খুব পছন্দের একটি কবিতা আমার। আচ্ছা, তাহলে আমরা উপভোগ করি। বেণী মাধব, বেণী মাধব, তোমার বাড়ি যাব। বেণী মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণী মাধব মোহনবাসী, তমাল তোর মূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণী মাধব, সুলেখাদের বাড়ি। বেণী মাধব, বেণী মাধব, লেখাপড়াই ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণী মাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তব ফুটেছে মঞ্জুরি, সন্ধে বেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণী মাধব, লুকিয়ে দেখা হলো। বেণী মাধব, বেণী মাধব, এতদিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে। আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরাপথের বাকি মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকি, আজ জুটেছে কাল কি হবে। কালের ঘরে শুনি আমি এখন এপাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন বেণী মাধব, আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। ধন্যবাদ। অসাধারণ
খুবই ভালো লাগলো। তুমি স্তব্ধ হয়ে যাচ্ছিলাম কোনো কোনো জায়গায়। চমৎকার। আর বিশেষ করে যে জুড়িয়ে দিল চোখ আমার, জুড়িয়ে গেল চোখ আমার, ওইটা যে বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক, এবার শেষের দিকে যে কেমন হবে আমি যদি নষ্ট মেয়ে হই। তো অর্জির বেশ কিছু প্রাপ্তি আছে, অর্জন আছে, যেগুলো আমাদের দর্শক যারা দেখছেন জানেন না, তাদের উদ্দেশ্যে যদি এগুলো একটু আমাদেরকে বলেন। বিজয়ফুল প্রতিযোগিতায় পরপর 2বার জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে স্থান লাভ করেছি। তাছাড়াও 2019 সালে শিক্ষামন্ত্রীর কাছ থেকে প্রাইজ নিয়েছি, দ্বিতীয় হয়েছি সারা বাংলাদেশে। তাছাড়াও ওইটা যে কি, একাডেমিক রৌপ্য মুদ্রা ছিল ওইটা 2019 সালে? আচ্ছা। 2019 সালে। তাছাড়া বিভাগীয় পর্যায়ে বহুবার প্রথম হয়েছি। ঢাকায় যে অ্যাকচুয়ালি হয় না যে ওদের এক ধরনের ধাঁচ বা আমাদের এক ধরনের ধাঁচ, বা আঞ্চলিকতার একটা বিষয় হ্যাঁ থাকে। আঞ্চলিকতার বিষয়টাই বিশেষ করে সবসময় চোখে আসে, যে আমাদের চছর আমাদের প্রবলেম, চলছতে সমস্যা আছে। মানে সব জায়গায় গেলেই শুনতে হয় যে ঝিনাইদহের মানুষ মানে চছর সমস্যাটা, মানে এটা ছোটবেলা থেকে আসছে। তো এটা নিয়ে গেছি এবং অনলাইন ভিত্তিক ঢাকা আর মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার কম্পিটিশনেও স্থান লাভ করেছি। সামনে কবিতা নিয়ে আরো ভাবতেছি। অনেক অনেক শুভ কামনা থাকবে অর্জির জন্য। আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, তো আমরা আগামী কোনো এক পর্বে হয়তো অর্জিকে আবার পাবো। অর্জি, দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার, সবাই ঝিনাইদহ টিভির যে প্রতিদিনকার অনুষ্ঠান, এগুলো অনেক সুস্থ সাংস্কৃতিক চর্চার জন্য সবাইকে মানে সুস্থ মস্তিষ্ক দিক। কারণ সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে সুস্থ মস্তিষ্কটা খুবই গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রেই। কারণ মানুষ যখন ভালো কিছু নিয়ে ভাববে, ভালো কিছু করবে। আমি এখনো পর্যন্ত স্টুডেন্ট, কিন্তু তাও চাই সবসময় যে একটা ভালো কিছুর মধ্যে থাকা, সবসময় যে নিজেকে নিয়োজিত রাখার। আর এটাই সবার কাম্য থাকবে যে এই প্যান্ডামিকের মধ্যেও সবাই যেন সুস্থ থাকে, সুন্দর থাকে, আশপাশের মানুষকে নিয়ে ভালো থাকে, মানুষের এই ভালো জিনিসটা তার ভিতরে গ্রহণ করে, খারাপ জিনিসটা বর্জন করে ফেলার একটু চেষ্টা করলেই ভালো হয় সবার জন্য। আর আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ অর্জিকে। একটা কমেন্টস এসেছে, হুসাইন মোহাম্মদ সাজ্জাদ, তিনি লিখেছেন, সংস্কৃতি ধরে রাখতে ঝিনাইদহ টিভির সংস্কৃতি ধরে রাখতে ঝিনাইদহ টিভির এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। ঝিনাইদহ টিভির সাথেই থাকবেন এবং আমাদের এই সাহিত্য আলাপন অনুষ্ঠানটি উপভোগ করতে প্রতি শনিবার সন্ধ্যায় চোখ রাখবেন ঝিনাইদহ টিভিতে। এ পর্যায়ে চলে যাচ্ছি মেহেদী হাসান মুন্না স্যারের কাছে। স্যার, আমাদের অনুষ্ঠানটি প্রায় শেষের দিকে, দর্শকদের উদ্দেশ্যে এবং আপনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি সময় বের করে আমাদের সাথে সময় দিয়েছেন এবং এত মূল্যবান গঠনমূলক, তথ্যমূলক কথা আমাদেরকে জানিয়েছেন। আমরা দর্শকরা, আমরা সহ দর্শকরা যারা দেখছেন তারা জানতে পেরেছেন। আশা করছি সবাই উপকৃত হবেন। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে এবার কিছু বলুন। আসলে সুস্থ সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই জীবন গড়ার জন্য এবং জীবনের অর্থ খোঁজার জন্য। এই জন্যই আসলে ঝিনাইদহতে এরকম একটা আয়োজন শুরু হয়েছে। এটা আমি নিজে যখন দর্শক হিসেবে, আলাদা হিসেবে, এখানে মঞ্চে থেকে না, আলাদা একটা মানুষ হিসেবে মানে খুবই পুলকিত বোধ করেছি যখনই আয়োজকরা আমাকে জানিয়েছে যে এরকম একটা প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে, আপনি এখানে আমন্ত্রিত, আপনি একটু আপনার ইচ্ছা আছে কিনা। আমি সঙ্গে সঙ্গে আমি বললাম যে অবশ্যই, খুব ভালো একটা উদ্যোগ। এবং এটা শুরু হলো আজকে। এই শুরুর সময়ে আমি থাকতে পেরেছি বলে নিজেকে গর্বিত মনে হচ্ছে এবং ভালো লাগছে। এবং যারা আজকে তরুণ প্রজন্ম, এদেরকে আমাদের কার্যক্রম, আমাদের আচরণ সবকিছু দিয়ে যেতে হবে আমাদের। এটা আসলে আমাদের ভিতর থেকে একটা কমিটমেন্ট থাকা প্রয়োজন। সেটা আমি ব্যক্তিগতভাবে নিজে কমিটেড হতে চাই এবং যারা এখানে আসবে তারা সেই কমিটমেন্ট তাদের ভিতরে আছে বলে এখানে আসবে। এবং যারা সামনের দর্শক শ্রোতা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি বিশ্বাস করি এই ঝিনাইদহর এই প্রোগ্রাম চলবে এবং এইটার থেকে আরো ভালো ভালো সংস্কৃতি এবং সুস্থ ধারার কার্যক্রম পরিচালনার জন্য আমরা ফিরে আসবো।
সেটা কিন্তু অলরেডি অনলাইনে দেখা যায়। আমরা অনেক মানুষ সংস্কৃতিমুখী হচ্ছি, কবিতামুখী হচ্ছি, তারপরে ভালো ভালো কথামুখী হচ্ছি। এটা খুবই গুড একটা মেসেজ আমাদের তরুণ সমাজের জন্য। ডিস্ট্রাক্টেড যারা আছে কিছু ফিউ, তাদের নিয়ে আমরা আসলে আলাদা ভাবে কিছু বলার নাই। ওরা আস্তে আস্তে আমার বিশ্বাস এই সুস্থ ধারায় ফিরে আসবে বলে আমি আশা করি, এবং এটা চলবে। অসংখ্য ধন্যবাদ স্যার, এবং আমরা আশা করছি পরবর্তী কোন এক প্রোগ্রামে আবার আপনাকে আমাদের সাথে পাবো। এতক্ষণ যারা এই অনুষ্ঠানটি উপভোগ করছিলেন সে সকল দর্শককে ধন্যবাদ জানিয়ে এবং আগামী সপ্তাহে আগামী শনিবারের অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং আগামী শনিবার ঠিক ঝিনাইদহের এরকমই আরও দুজন গুণী ব্যক্তি আমাদের অনুষ্ঠানে থাকবেন সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।